ম্যাড মেমোরিদের আজকের ৭৮তম এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন হারুনুর রশিদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি হারুন ভাইকে। চাইলে আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com-এ বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। আমার মামার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। মামার এলাকাটাকে ঠিক গ্রাম না বলে টাউন বলা চলে। আশেপাশে ছিল বাজার, স্কুল সহ নানা অফিস আদালত, আর ছিল বেশ নামকরা একটা হসপিটাল একেবারে মামার বাড়ির পাশেই। হসপিটালটা ছিল একতলা বিল্ডিং, বেশ বড় সড়ো জায়গার উপর, চারপাশে বন জঙ্গলে ঘেরা, একেবারে নির্জন একটা পরিবেশ। ২০ বেডের হসপিটাল, মোট 4টা রুমে 5টা করে রোগীদের বিছানা। কিন্তু হসপিটালে তেমন কোনো রাতে থাকার মতো রোগী হতো না। রোগী যা আসতো দিনের বেলাতেই আসতো। ডক্টররাও বেশিরভাগ দিনেই রোগী দেখতেন। রাতে থাকার মতো কোনো রোগী হতো না, আর রাতের বেলায় রোগীও আসতো না। মামার ঘর থেকে সেই হসপিটালের দূরত্ব ছিল মাত্র 1 মিনিটের হাঁটা পথ। মামার ছিল 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। আমার মামাতো ভাইটা ছিল আমারই বয়সী, কিন্তু দুষ্টামি ফাজলামিতে ও ছিল একেবারে সেরা। যেহেতু ওদের বাড়ির পাশে সেই হসপিটাল, তাই দিন নেই রাত নেই সব সময় ও সহ ওর সব বন্ধুরা মিলে সেই হসপিটালের মধ্যে আড্ডা দিতে দিতে একটা সময় সেই হসপিটালটাকেই তাদের আড্ডাখানা বানিয়ে ফেলল। হসপিটালের মাঠে খেলা শেষে হসপিটালের ওয়াশরুমে গিয়ে গোসল করা, গোসল শেষে রোগীদের থাকার সেই 4টা রুমের একটাতে গিয়ে বিশ্রাম আর তাস খেলা। এভাবেই চলতে চলতে একটা সময় আমার মামাতো ভাই সেই হসপিটালটাকেই ওর সেকেন্ড হোম বানিয়ে ফেলল। হসপিটালের কর্তৃপক্ষ ওদের কখনো কিছুই বলতো না। একে তো এলাকার ছেলে, কে কী বলবে। তার উপর কর্তৃপক্ষ দেখল ওরা থাকলেই বরং হসপিটালটা সরব থাকে। সময় 1976 সালের মাঝামাঝি। আমার এসএসসি পরীক্ষা শেষ, হাতে বিস্তর সময়, কিন্তু কিছুই করার নেই। তা দেখে মা বললেন চাইলে মামার বাড়ি থেকে একবার গিয়ে ঘুরে আসতে পারি। আমিও সাথে সাথে রাজি হলাম। মামাতো ভাই আর আমি সমবয়সী হয়ে দুজনে ছিলাম বন্ধুর মতো, তাই ওর সাথে ভালো সময়টা কাটবে বলে পরদিনে রওনা দিলাম মামার বাড়ি। পরদিন খুব সকাল সকাল পৌঁছালাম মামার বাড়িতে। সেদিন পুরোটা সময় ওর সব বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা দিলাম সেই হসপিটালের মাঠে, কখনো বারান্দায়, কখনো সেই হসপিটালের রুমে। শুধু খাওয়ার সময় বাড়িতে যেতাম, কিন্তু সে রাতে মামার বাসায় রাতের খাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে প্রায় 9টা বাজতেই ভাই এসে বলল চল ঘুমোতে যাই। এই বলে সে আমাকে নিয়ে চলল সেই হসপিটালের দিকে। আমি বললাম আমরা তো ঘুমোতে যাচ্ছি, কিন্তু তুই কই চললি? ও তখন যা বলল তা শুনে আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। ও বলল হসপিটালে যাচ্ছি ঘুমোতে, ঘরে বসে তো আর প্রাণ খুলে আড্ডা দেওয়া যাবে না, সিগারেটও খাওয়া যাবে না, তাই চল হসপিটালেই সময়টা ভালো কাটবে। রাতের বেলায় হসপিটালে থাকবো, ব্যাপারটা কেমন যেন আমার পছন্দই হচ্ছে না। বুকের মধ্যে কেমন যেন ধুক ধুক করছে। তারপরে চললাম ওর পিছু পিছু। হসপিটালের বাউন্ডারির মধ্যে ঢুকতেই দেখলাম পুরো এলাকাটা একেবারে শুনশান, নীরব, নিস্তব্ধ। কোথাও কেউ নেই, চারদিকে শুধু ঘন অন্ধকার। একটা সময় সেই হসপিটালের মধ্যে ঢুকে সেই রুমটায় যেতেই দেখলাম ওর আরও 2জন বন্ধু সহ সেই হসপিটালের নাইট গার্ড মিলে আড্ডা দিচ্ছে সেই রুমটার মধ্যে। তা দেখে সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। আমরা যাওয়ার সাথে সাথেই শুরু হলো তুমুল আড্ডা। সেই রুমে 2টো বিছানা এক করে 5 জনে তাতে শুয়ে গল্প করছি। মাঝে মাঝে সেই নাইট গার্ড গিয়ে বাইরে চক্কর দিয়ে আসে। গল্প করতে করতে হঠাৎ আমি গল্পের মাঝে তাদের বলে বসলাম এই যে রাত বিরাতে হসপিটালে থাকা হয়, কখনো ভয় টয় পাওনি কেউ? সবাই এক বাক্যে বলল না তো, ভয়ের কি আছে? আমি তখন বললাম না, মানে হসপিটালে তো ভূত জাতীয় কিছু থাকে বলে শুনলাম। এ শুনে একজন বলল আমাদের সাথে দেখা করার জন্য তো আগে সিরিয়াল দিতে হয়, হুট করে তো আমাদের দেখা হবে না ভাই। সবাই হেসে উঠলাম। সবাই হাসা থামলে
আমার মামাতো ভাই আমাকে বলতে শুরু করলো, তুই যা ভাবছিস তেমন কিছু না, তবে বছরখানেক আগে এই হসপিটালেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি তখন ওকে বললাম, বল না ঘটনাটা কি। ভাই তখন বলতে শুরু করলো, আর সাথে অন্যরাও তাকে পুরো ঘটনা বলায় সাহায্য করতে লাগলো। অর্থাৎ ঘটনাটা সবারই জানা। সে রাতে এই রুমটাতে আমি ছিলাম সম্পূর্ণ একা। পরদিন ঠিক ভোরবেলায় হসপিটালের মধ্যেই কারো গগনবিদারী চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। ধরপর করে উঠে বসলাম। একটা ছেলে, আনুমানিক বয়স 13 থেকে 14 বছর। তার চিৎকারে হসপিটাল সহ আশেপাশে সব মানুষদের ঘুম হারাম। রোগীর পেটে নাকি সাংঘাতিক ব্যথা। ডাক্তারকে সেই ভোরেই খবর দিয়ে আনা হলো। ডাক্তার এসে দেখলেন, টেস্ট করলেন, তারপর ওষুধ দিলেন। কিন্তু রোগীর চিৎকার যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। ব্যথাটা নাকি এক জায়গায় না, পেটের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে। সে সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। ডক্টররা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেলেন, কিন্তু ছেলেটার পেটে ব্যথা কোনোভাবেই কমানো যাচ্ছে না। পুরো 4টা দিন ডাক্তার ওর সাথেই ছিল, কিন্তু ওর মরণ চিৎকার কোনোভাবেই থামানো গেল না। পরিস্থিতি একটা সময় এমন পর্যায়ে পৌঁছালো যে ওর চিৎকারে ডাক্তার, নার্স সহ রোগীর সাথে থাকা লোকজনে যেন অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু ওর সুস্থ হওয়ার যেন কোনো লক্ষণই নেই। ছেলেটার ঘুম নেই, খাওয়া নেই, ক্ষণে ক্ষণে চিৎকার, প্রচণ্ড পেটে ব্যথা। ওর চিৎকার শুনেই বোঝা যায় ওর ব্যথাটা কতটা ভয়ানক ছিল। চলে গেল 4টা দিন, কিন্তু ছেলেটাকে আর সুস্থ করা গেল না। ডক্টররা তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরেও বিফল হওয়ায় একটা সময় পর যেন হাঁপ ছেড়ে দেন। ওদিকে ছেলেটার অবস্থাও করুন। খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, অনবরত যন্ত্রণায় শুধু কান্নাকাটি আর চিৎকার। একটা সময় প্রবল যন্ত্রণায় পড়ে ছেলেটা ডাক্তারের কাছে বিষ চাইল। অবশেষে ছেলের কান্নাকাটিতে ছেলের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এলেন ওর বাবা মা। ডাক্তারকে বললেন, মৃত্যু যদি এই যন্ত্রণা থেকে ওকে মুক্তি দেয় তাহলে তাই হোক। ডক্টর আরও 2 দিন দেখার পরেও ছেলেটার অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং অবনতি হয়। ওর বাবা মায়ের সাথে পরামর্শ করে সে রাতেই ছেলেটার শরীরে একটা ইঞ্জেকশন পুশ করা হয়। পরদিন ডক্টর সকালবেলায় হসপিটালে এসেই কর্মরত নার্সকে বললেন ছেলেটার ডেথ সার্টিফিকেট রেডি করে ওর বাবা মাকে সব বুঝিয়ে দিতে। কিন্তু একটু পরেই সেই নার্স দৌড়ে এসে ডাক্তারকে জানালো, ছেলেটা তো দিব্যি সুস্থ, ওর বাবা মায়ের সাথে গল্প করছে। ডক্টর সাথে সাথে নার্সকে ঝাড়ি দিয়ে বললেন, তোমার কি মাথা খারাপ? কি বলছো তুমি? নার্স তখন বেশ জোর গলায় বলল, জি স্যার, সত্যি বলছি, ছেলেটা কিন্তু পুরো সুস্থ। ডক্টর তখন শীতল একটা দৃষ্টিতে নার্সের দিকে চেয়ে বললেন, জানো কাল ওর শরীরে কি পুশ করা হলো? ওটা শরীরে গেলে পৃথিবীর কোনো প্রাণীর পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। নার্স তখন বলল, কিন্তু স্যার চলুন নিজের চোখে দেখবেন। ডক্টর বেশ বিরক্ত হয়ে গেলেন ছেলেটির রুমে। গিয়ে দেখলেন ছেলেটি সত্যি সত্যি দিব্যি গল্প করছে ওর বাবা মায়ের সাথে। দূর থেকে উনি অবিশ্বাসের চোখে ছেলেটির দিকে তাকালেন। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলেন ছেলেটির কাছে। ডক্টর তখন ছেলেটির কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলেন, বলো তো কাল রাতে তোমাকে ইঞ্জেকশনটা দেওয়ার পর কি কি হয়েছিল? ছেলেটি যা বলল তা শুনে ডক্টর পুরো থ মেরে গেলেন। বিশ্বাসও করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। ছেলেটা জানালো, ইঞ্জেকশনটা পুশ করার পর কিছুক্ষণের মধ্যেই ওর ব্যথাটা যেন পুরো ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ওর ভীষণ টয়লেট পায়, আর টয়লেটে বসতেই বেশ মোটা কালো রঙের কিছু একটা যেন চোখের নিমিষেই ওর ভিতর থেকে বেরিয়ে যায়। শুধু 1 নিমিষের জন্য জিনিসটাকে দেখতে পায় ও। ওর মনে হচ্ছিল ওটা যেন একটা সাপের মতো কিলবিল করে চোখের নিমিষে টয়লেটের মধ্যে ঢুকে গেল। এখানেই শেষ করছি আজকের এপিসোড। কেমন লাগলো কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।